আমার আলাদিন পর্ব ১ জাবের ফুরকান। তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম। উনি আমার থেকে ৭ বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা! গড ড্যাম! আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে। একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। কিচ্ছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না। ফর গডস সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এভাবে জবরদস্তি করতে পারবে না। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করবো না, কোনোদিন না। আমার কথাটা একবার না, না, না এবং না, নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি আ সিনিয়র ওম্যান। বদ্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগঢাক নেই। সবটাই দিনের আলোর মতন পরিষ্কার প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে বসে আছে ইরাম। সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলে হয়তো এমনটাই করতো। কে বলতে পারে? তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইনি। তুই আমার একটা ইচ্ছা পূরণ করতে পারবি না? ইচ্ছারও একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটা জোরে হচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থির বসে থাকতে পারল না। হুট করে উঠে গেল। লিভিং রুমের সোফার নরম গতিতে একটা তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে শুইয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছপ্রায় এক অস্তিত্ব। মোমের মতো নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসলো। আলতোভাবে দুহাতের দুটো আঙ্গুল নগণ্য শিশুটির দুই কানে ঠেকলো। যেন ঘুমন্ত অবস্থায় কিছুটি শুনতে না পায় সে। জননীর জীবনে নরক যে তার প্রাপ্য নয়। ৩ মাস আগে মা, নারী শব্দের অলংকার, একজন নারীর জীবনে শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পরিপূর্ণতা। এতদিনে এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে গিয়েছে ইরামের হৃদয়াঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনে শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরে জেগে উঠেছে সে। বর্তমানে এক দৃষ্টি চেয়ে আছে বিছানার ঠিক পাশেই লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে। চেয়েই আছে সে, চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবলো না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ওপর থেকে ছোট ছোট পা নাড়ছে নবজাতক। সাদা নরম দেয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার, টকটকে লাল দুটো কান এবং নাক, চোখে বাঁধা আধখোলা। ত্বকের বর্ণটা লালচে, যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাঁপা কাঁপা দু হাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতে বিড়ালের মতো মৃদু একটা শব্দ করে শিশুটি গুটিসুটি দিয়ে রইল। তীব্র আবেগের অশ্রু জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুপু। আম্মু তোমার আসার কতকাল অপেক্ষার প্রহর গুনেছে। অবশ্যই তোমার আসার সময় হলো। দুহাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদু হাসলো ইরাম। আমার দুষ্টু পাখিটা, আর কি নামে ডাকি বলতো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করলো, ইজান, আমার ইজান সোনা, আমার লক্ষ্মী ছেলেটা। ইরাম হঠাৎ করে নিজের জায়গায় জমে গেল। গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোঙানির শব্দটা এবার তীব্রতর হচ্ছে। ব্যথাতর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ অশ্লীল ধরনের। মেয়েলি গলার চিৎকার। হাসপাতালে কেবিনের ভেতর প্রথমটায় নিজেকে নিজের বিশ্বাস হলো না ইরামের। দুপুরে ডেলিভারি হলো। নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে। নবজাতক ইজানকে পুনরায় বেসিনেটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া হয়ে রইল তার। না, এবার কোনো ভুল নয়, সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে। কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে না। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করতে ইরাম বুঝতে পারলো কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এসব ধ্বনির উৎপত্তি। রাগের সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে? ছেলেকে বুকে চেপে রেখে ধীর পায়ে এগিয়ে গেল ইরাম, সাবধানী ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গোয়ানি শব্দ আরো পরিষ্কারভাবে কানে আসছে। সঙ্গে সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারায় এসে থামলো ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার। যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগে ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় এরা।
কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটুও অবাক হবে না ইরাম। বুকে তার নিজের বাচ্চা, তাই এক মুহূর্ত দ্বিধা করলেও হৃদয়ে প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভেতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিং এর বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমটায় কিছু নজরে এলো না ইরামের। চোখ পিটপিট করে ভালো মতোই তাকাতে তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থেমে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতো। বারান্দার দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটির একটি পা তুলে রাখা সামনে দাঁড়ানো পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সের পোশাকে নিম্নাংশ অগোছালো, ঠিক তেমনি ভাবে পুরুষটি পরনের শার্টের বোতাম খোলা, বুক বেয়ে ঘামের ফোঁটা গড়াচ্ছে। মেয়েটির ঘাড়ে মুখ গোজা, উভয়ই শিরশির করে কেঁপে উঠছে নিজেদের অভিসারের গভীরত্বে। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতো। তার বুকে কুই কুই করে উঠল ইজান, অথচ নবজননী সে শব্দটুকুও শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগলের অভিসার পানে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যেই দরজায় এসে দাঁড়িয়েছে সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অব্দি কিভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শকুনের দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্য অসম্ভব সুদর্শন মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে মুক্তদানার মতন। উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারের তপ্ততায় ফুটে উঠেছে লালচে বর্ণ। চোখ জোড়া কালোই, তবে তাতে জলজল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়ে নার্সের শরীরে আরো গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী নার্স ঢলে পড়ল। কেঁপে কেঁপে উঠে অরণ্যর পিঠ খামচে ধরল। অরণ্য ঠোঁটে তির্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁট জোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল, বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়নার মতো। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভেতর চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইজানকে এসে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রোবটের মতন। ঠিক কতটা সময় একইভাবে পার হলো খেয়াল করতে পারল না সে। মাথার ভেতর দপদপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেয়া যেত। আজকে তার সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। ইরাফকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমার মতন থমকালো। পরক্ষণে অবশ্য কিছুই হয়নি এমন ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নার্স। এরপরেই বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল অরণ্য ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে দেখলো নিজের স্বামীকে। লোকটাকে এখন তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। অরণ্য আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার, একটি সুগঠিত পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের উপরেও তার মাংসপেশি গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামি মিশেল চুলের রঙে। ইরাম চেয়ে দেখলো এই সৌন্দর্যে তার বিতৃষ্ণা ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছেন, অথচ মনটা কি কদর্য। এরকম সুদর্শন আরো একটি মানুষকে চেনে এরাম। অরণ্যর চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীটিকে চেয়ে একগাল হাসলো। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজানকে এক হাতে কোলে তুলে ফেললো অরণ্য। যত্নের বালাই নেই। হাতের তালুর উপর শরীরটাকে এমন ভাবে ধরলো যেন নিজের সন্তান নয়, বরং ল্যাবরেটরিতে কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত রুক্ষ অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করলো না। ছোট্ট হাত পা ছুড়ে কান্নার দমক তুললো। বাঁকা হাসি ফুটলো অরণ্য মির্জা সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের অপর হাতটির বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী মেলে ইজানের শরীরের সাইজ মাপতে লাগলো। আরে বাস ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং, তুমি যে ছোট তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠলো বিছানা থেকে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্নভিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যর হাত থেকে ইজানকে ছিনিয়ে নিয়ে বুকে চেপে ধরলো। খিকিয়ে উঠলো, খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছোবেন না। অরণ্য এক মুহূর্তের জন্য জমে গেল। মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্ট করে ডেলিভারির পর মেয়েরা মুষড়ে পড়ে থাকে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করে ফুটছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণাই নেই আজকের আগে ইরাম ছিল শুধুমাত্র একজন নারী আর একজন মা। তাই অরণ্য ভাবলো তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে সমর্পণের ভঙ্গিতে অরণ্য বলল, ও চিল চিল, খোরাক তো আমারও। আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না, শুনেছেন আপনি? এত তেজ কিসের? এবার অরণ্যের গলা শক্ত হয়ে এলো।
লম্বা 2 পায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠো পাকিয়ে ধরে এক হাতে ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথার দাঁতে দাঁত চেপে ফেলল ইরাম, তবু একটু শব্দ করল না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন করে সিংহে পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য ভ্রু কুঁচকে গভীর কণ্ঠে শোধালো, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবেই না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে সেটা এভাবে সুযোগ নিবি তুই বারবার ইরাম? আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ে লেশ মাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অরণ্য। কোমরে দুহাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তে আচমকা খিলখিল করে হেসে উঠল। আর ইউ সিরিয়াস রাইট নাও হানি? তোকে 3 কবুল বলে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটাও কি ঢিলা হয়ে গেছে নাকি? ডাক্তারদের বিরুদ্ধে তো আমার মামলা দিতে হবে। ইজাকে অতি সাবধানে নিজের বিছানায় শুয়ে রাখলো ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরেই সে ঘুরে দাঁড়ালো। অরণ্যের তাচ্ছিল্যের দৃষ্টি মোকাবেলা করলো দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যের চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদন ভাবটুকু উবে গেল, তবে সে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা একটুও ছাড়ল না। ইরামের দিকে এগিয়ে এসে দুহাত রাখলো রমণীর কাঁধে। অদ্ভুত ভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ওহ কাম অন ডার্লিং, তুমি ওটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে আমি কত আদর করি? তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছো? ওই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক অল্প হাসি ফুটলো ইরামের ঠোঁটে। অল্পবিদ্যা ভয়ঙ্করী। কি বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? হয়। বাচ্চা জন্ম অবধি আমার ইদ্যতকাল চলেছে। আজ আমার ইদ্যত শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। প্রথমবারের মতো শঙ্কা দেখা গেল অরণ্যের মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে, তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজুই করলাম আমি তোমার সাথে। নিজে কাঁধের ওপর থেকে একদম ধীর স্থির ভাবে অরণ্যর দুহাতখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আরো একবার অরণ্যের মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, সির্ফ একজন পরপুরুষ। একটি ছোট্ট বিষয় জানিয়ে রাখছি, গল্পের কিছু জায়গায় এমন কিছু শব্দ বা সংলাপ রয়েছে যেগুলো আমি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছি। এতে গল্পের মূল ঘটনা বা অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধু ভিডিওটিকে সবার জন্য উপযুক্ত রাখার চেষ্টা করেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন।